আচ্ছা, শুরুতেই সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা এমন একটা ধ্রুপদী নাটক নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা একেবারে গোপন প্রেম, রাজকীয় গুপ্তচর বৃত্তি আর গায়ে কাঁটা দেওয়া সব হত্যাকাণ্ডে ভরপুর। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা সোজা ঢুকে পড়ছি জন ওয়েবস্টারের বিখ্যাত দ্য ডাচেস অফ ম্যালফি এর সেই রহস্যময় আর অন্ধকার জগতে। তো এই ব্যাপারটা একটু ভেবে দেখুন। হলিউডের বিখ্যাত মুভি শেক্সপিয়ার ইন লাভে একটা ডায়লগ ছিল, আই লাইক ইট ওয়েন দে কাট দ্য হেডস অফ, প্লেন্টি অফ ব্লাড। মজার ব্যাপার হলো এই কাল্পনিক ডায়লগটা কিন্তু সপ্তদশ শতাব্দীর নাট্যকার জন ওয়েবস্টারের আসল কাজের একেবারে পারফেক্ট একটা প্রতিচ্ছবি। মানে তার নাটকগুলো এতটাই রক্তক্ষয়ী আর ভয়াবহ ছিল যে কাটা মুন্ডু, ধারালো ছুরি আর রক্তের বন্যা এগুলো তার লেখনীতে একদম ডালভাত ছিল বলা যায়। চলুন প্রথম পর্বটা দেখে নেওয়া যাক, মাস্টার অফ দ্য ম্যাকাবার বা ভয়ঙ্করের কারিগর। এখন ওয়েবস্টারের এই চরম ধ্বংসযোগ্য আর রক্তারক্তি বোঝার আগে আমাদের একটু জাকোবিয়ান রিভেঞ্জ ট্র্যাজেডি বা প্রতিশোধমূলক নাটকের বেসিক রুলসগুলো মাথায় রাখতে হবে। এই ধারার কিন্তু শুরু হয়েছিল সেই প্রাচীন রোমান দার্শনিক সেনেকার হাত ধরে। আর এই নাটকগুলোর মূলমন্ত্র কী ছিল জানেন? প্রচুর হত্যাকাণ্ড, অতি প্রাকৃতিক শক্তি বা ভূতের আনাগোনা আর মানসিক যন্ত্রণার একেবারে চূড়ান্ত রূপ। সোজা কথায় অবিচারের চরম প্রতিশোধ নেওয়া আর মানুষের ভাগ্যের নির্মম পরিণতি নিয়ে প্রশ্ন তোলাই ছিল এই ঘরানার আসল ফোকাস। ওয়েবস্টার বেশ কিছু নাটক লিখলেও ১৬১৪ সালে লেখা তার এই মাস্টারপিসটা একটা দারুণ রেকর্ড করেছে। শেক্সপিয়ারের কাজগুলো বাদ দিলে সে যুগের অন্য সব নাটকের মধ্যে এটাই সবচেয়ে বেশিবার মঞ্চায়িত হয়েছে। কেন? শুধু এর ভয়াবহতার জন্য কিন্তু নয়, বরং এই নাটকের যিনি প্রধান নারী চরিত্র, যাকে আমরা সবাই শুধু দ্য ডাচেস নামেই চিনি, তার সেই উজ্জ্বল, ক্যারিজম্যাটিক আর প্রচণ্ড সাহসী উপস্থিতির জন্যই নাটকটি এত জনপ্রিয়। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, দ্য রিয়েল ডাচেস, অর্থাৎ বাস্তবের ডাচেস। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা কি জানেন? মঞ্চের এই গায়ে কাটা দেওয়া কল্পকাহিনী কিন্তু আসলে একটা বাস্তবের স্ক্যান্ডাল থেকে অনুপ্রাণিত। হ্যাঁ, জিওভানা ডি আরাগোনা ছিলেন স্পেনের আরাগন রাজপরিবারের একজন সত্যিকারের রক্তমাংসের মানুষ। ভাবা যায়, এই মেয়েটি মাত্র ১৪ বছর বয়সে আমালফিড ডাচেস বা ডিউক পত্নী হয়ে যান। মানে এটা নিছক কোনো গল্প নয়, একেবারে খাঁটি রাজকীয় ইতিহাসের পাতা থেকে উঠে আসা ঘটনা। খুব কম বয়সেই তিনি বিধবা হন। এরপর একজন আদর্শ শাসক হিসেবে তিনি দারুণভাবে নিজের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু ষোড়শ শতাব্দীর ইতালিতে তিনি রীতিমতো বোমা ফাটিয়ে বসলেন। কিভাবে? তিনি তার চেয়ে সামাজিক মর্যাদায় অনেক নিচু এক ব্যক্তির সাথে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। পুরো ইউরোপের কাছে এটা তখন একটা অবিশ্বাস্য স্ক্যান্ডাল হয়ে দাঁড়ায়। বলতে পারেন সেই যুগের একটা সত্যিকারের ট্রু ক্রাইম স্টোরি। তাহলে চলুন তৃতীয় পর্বে যাই, সিক্রেট ম্যারেজ বা এক গোপন বিয়ে। এখন ভাবলে অবাক লাগে, বছরের পর বছর ধরে ডাচেস তার প্রচণ্ড ক্ষমতাধর এবং নিয়ন্ত্রণকামী ভাইদের চোখের আড়ালে নিজের বিয়ে আর সন্তানদের কথা লুকিয়ে রেখেছিলেন। প্রথম বছরেই তিনি তার স্টুয়ার্ট আন্তোনিওকে গোপনে বিয়ে করে ফেলেন। তৃতীয় বছরে তাদের প্রথম সন্তান জন্ম নেয়, আর ঠিক তখনই ঘটে সেই বিখ্যাত ঘটনা, গুপ্তচর বোসোলার খুবানি বা অ্যাপ্রিকট ফল খাইয়ে ডাচেসের গর্ভাবস্থা পরীক্ষা করার সেই শ্বাসরুদ্ধকর মুহূর্ত। এরপর পঞ্চম বছরে তারা মরিয়া হয়ে সিয়েনায় পালানোর চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত ধরা পড়ে বন্দী হন। এখান থেকেই শুরু আমাদের চতুর্থ পর্ব, ম্যাডনেস অ্যান্ড মার্ডার, অর্থাৎ উন্মাদনা ও হত্যাকাণ্ড। এত লুকোচুরির পরও কিন্তু শেষ রক্ষা হলো না, গোপন বিয়ের কথা ফাঁস হয়েই গেল। আর ঠিক এখানে ডাচেস এবং তার ভাইদের মধ্যকার আকাশ-পাতাল তফাৎটা একদম পরিষ্কার হয়ে ওঠে। খেয়াল করুন, ডাচেস এখানে প্রতিনিধিত্ব করছেন জীবন, ভালোবাসা এবং সাহসিকতার, যিনি মাতৃস্নেহকে বুকে ধারণ করেন। অন্যদিকে তার ভাই ফার্ডিনান্ড এবং কার্ডিনাল, এরা হলো মৃত্যু, চরম দুর্নীতি এবং উন্মাদনার প্রতীক। শুধু নিজেদের রাজকীয় রক্তের তথাকথিত পবিত্রতার রক্ষার দোহাই দিয়ে তারা গুপ্তচরবৃত্তির নির্যাতন আর খুনের মতো ভয়ঙ্কর শপথ বেছে নেয়। এর মধ্যে ডাচেসের ভাই ফার্ডিনান্ডের অবস্থা সবচেয়ে ভয়াবহ। তার মানসিক অসুস্থতা এমন এক চরম পর্যায়ে পৌঁছায়, যাকে সেই আমলের চিকিৎসা বিজ্ঞানে বলা হতো লাইক্যানথ্রোপিয়া। এটা এমন এক অদ্ভুত মানসিক বিভ্রম
যেখানে একজন মানুষ নিজেকে রীতিমতো নেকড়ে ভাবতে শুরু করে। অপরাধ বোধ আর পাগলামি তাকে এতটাই কুড়ে কুড়ে খায় যে জ্যাকোবিয়ান সংস্কৃতির প্রেক্ষাপটে এটা যেন তার ভেতরের সেই পৈশাচিক দানবীয় সত্তারই একটা বাস্তব শারীরিক রূপ হয়ে আমাদের সামনে ধরা দেয়। আর এই ব্যাপারটা ভাইদের নিষ্ঠুরতার মাত্রাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাদের নির্যাতন একেবারে সাইকোলজিক্যাল থ্রিলারের মতো ধাপে ধাপে বাড়তে থাকে। ভাবুন তো, নিকোষ অন্ধকারের ডাচেসের দিকে একটা মরা মানুষের কাটা হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর মোমের পুতুল সাজিয়ে তাকে বিশ্বাস করানো হচ্ছে যে তার পুরো পরিবার মারা গেছে। আর সবশেষে পাগলাগার থেকে উন্মাদদের এনে তার সামনে কুচকাওয়াজ করানো। এই ভয়ঙ্কর মানসিক নির্যাতনের চূড়ান্ত পরিণতি ঘটে যখন জল্লাদদের দিয়ে ডাচেসকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এবার আসা যাক পঞ্চম পর্বে, দ্য ব্লাডি আফটারম্যাথ বা রক্তক্ষয়ী পরিণতি। নাটকের শেষ অঙ্কে এসে পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায়। খলনায়করা তখন নিজেদের মধ্যেই কামড়াকামড়ি শুরু করে দেয়। এখানে বাস্তবের কার্ডিনাল আর নাটকের কার্ডিনালের মধ্যে একটা দারুণ বৈপরীত্য আছে। ইতিহাস ঘাটলে দেখা যায় বাস্তবের কার্ডিনাল লুইজি ছিলেন বেশ আমোদে আর আনন্দপ্রিয় একজন মানুষ। উৎসবে পার্বণে রসিকতা করতে ভালোবাসতেন। কিন্তু ওয়েবস্টার, তিনি তার নাটকে কার্ডিনালকে বানিয়েছেন এক বিষণ্ণ ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী, যে কিনা তার নিজের প্রেমিকাকে একটা বিষমাখা বাইবেলে চুমু খেতে বাধ্য করে মেরে ফেলে। মূলত তখনকার দর্শকদের মনে ক্যাথলিক বিরোধী সেন্টিমেন্ট উস্কে দিতেই চরিত্রটাকে এতটা ভয়ঙ্কর রূপ দেওয়া হয়েছিল। আর নাটকের শেষে লাশের যে হিসেব, সেটা রীতিমতো শিউরে ওঠার মতো। কে নেই সে তালিকায়? ডাচেস, তার পরিচারিকা কারিওলা, দুটো নিষ্পাপ সন্তান জুলিয়া, অ্যান্টোনিও, কার্ডিনাল ফার্ডিন্যান্ড এবং সবশেষে সে গুপ্তচর বসোলা। শেষ দৃশ্যটা এতটাই বিশৃঙ্খল আর পাগলাটে ছিল যে অন্ধকারের মধ্যে প্রায় প্রতিটি বেঁচে থাকা চরিত্রই হয় ভুল করে নয়তো ইচ্ছে করে একে অপরকে ছুরিকাঘাত করে বসে। পুরো মঞ্চটা আক্ষরিক অর্থে একটা লাশের স্তূপে পরিণত হয়। ষষ্ঠ এবং শেষ পর্ব, রিফ্লেক্টিং জ্যাকোবিয়ান অ্যাংজাইটিস, অর্থাৎ তৎকালীন সমাজের গভীর ভীতি। এখন প্রশ্ন জাগতে পারে, ওয়েবস্টার হঠাৎ এতটা রক্তক্ষয়ী একটা নাটক কেন লিখতে গেলেন? আসলে নাটকের এই ইতালীয় এবং দুর্নীতিগ্রস্ত ক্যাথলিক সেটিংটা ছিল জ্যাকোবিয়ান ইংল্যান্ডের ভেতরের একটা গভীর ভয়ের নিখুঁত প্রতিফলন। একটু খেয়াল করলেই বুঝবেন, ১৬০৫ সালের সেই বিখ্যাত গানপাউডার প্লটের পর ইংল্যান্ডের সাধারণ মানুষের মনে ক্যাথলিকদের আধিপত্য, রাজনৈতিক গুপ্তচরবৃত্তি আর অত্যাচারী শাসন ব্যবস্থা নিয়ে যে গভীর আতঙ্ক ঢুকে গিয়েছিল, ওয়েবস্টার মঞ্চের দুর্নীতিপরায়ণ যাজক আর এই ভয়ঙ্কর প্রপসগুলোর মাধ্যমে ঠিক সেই ভয়টাকেই মানুষের সামনে তুলে ধরেছিলেন। তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই নাটকের ডাচেস চরিত্রটা কিন্তু শেষ সময়ের মানুষদের মনে সদ্য প্রয়াত রানী প্রথম এলিজাবেথের যুগের একটা উজ্জ্বল স্মৃতি বা নস্টালজিয়া জাগিয়ে তুলত। সেই যুগে নারী স্বাধীনতা আর একতা বেশ বড় একটা জায়গা জুড়ে ছিল। অন্যদিকে জ্যাকোবিয়ান যুগের চরম বাস্তবতায় সাধারণ মানুষের মনে পুরুষতান্ত্রিক আধিপত্য, রাজনৈতিক দুর্নীতি আর রাজদরবারের নৈতিক অবক্ষয় নিয়ে প্রচণ্ড ভয় কাজ করছিল। ওয়েবস্টার তার কলমের আছড়ে এই দুই সময়ের কন্ট্রাস্ট অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন। অবশেষে এত রক্তপাত আর লাশের পাহাড় পেরিয়ে নাটকের শেষে ডাচেসের বড় ছেলেটা কিন্তু বেঁচে যায়। কিন্তু এই বেঁচে থাকাটা কি সত্যি কোনো নতুন আশার আলো, নাকি এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটি কেবল নতুন আরেকটি রক্তক্ষয়ী চক্রের সূচনা মাত্র? এই গভীর প্রশ্নটাই আজ আপনাদের ভাবনার জন্য রেখে যাচ্ছি। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানে শেষ করছি। আশা করি আজকের এই আলোচনা এই অসাধারণ নাটকটিকে একদম নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে।